আলোচনার কেন্দ্রে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপি ছাড়া কেউ প্রকাশ করেনি নাম, বাকি দলগুলোকে নাম প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের। বিএনপি নির্বাচনী যাত্রা শুরু, ভোটের মাঠে মা ছেলের নতুন সমীকরণ, নেই হেভিওয়েট প্রার্থীদের নাম। যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামায়াত আমিরের। জামায়াত ঝুলন্ত পার্মানেন্ট চাই, মন্তব্য আব্দুস সালামের। ইসরায়েলি কারাগারে বন্দী নির্যাতনের ভিডিও ফাঁস, দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি, সামরিক আইনজীবী গ্রেফতার। এবং 17 বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপি, জামায়াত কিংবা নবগঠিত দল এনসিপি, সব দলই চলছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জোর আলোচনা। বিএনপি শিবিরে খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে যেমন নানা বিশ্লেষণ, তেমনি অন্য দলগুলোতেও শুরু হয়েছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তি নয়, দলগুলোর নীতি, নেতৃত্বের স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চারও বড় পরীক্ষা। তাই নির্বাচনের আগেই নাম প্রকাশ প্রয়োজন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই প্রশ্ন এখন পাড়ার অলিগলির চায়ের দোকান থেকে রাজনীতির গোল টেবিলেও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আলোচনা এখন কেন্দ্রবিন্দুতে। 2024 সালের 5 আগস্টের পর বড় দল হিসেবে বিএনপি ছিল ক্ষমতার আলোচনায় এগিয়ে। সেজন্য বিএনপি নিয়ে আলোচনা বেশি। 2018 সালের নির্বাচনের আগে বিএনপিকে বিদেশি কূটনীতিকরা যখন প্রশ্ন করেছিল তাদের দল যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন, এর কোনো সদুত্তর দিতে পারেনি বিএনপি। তবে 7 বছর পর প্রশ্নটি যখন আবার সামনে আসছে, তখন এর উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই। দলের ভেতরের অনেকেই মনে করেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তবে ক্ষমতার বিন্যাসে অনেকটা সৌদি আরবের বাদশাহ রাজপুত্র মডেল অনুসরণ করতে পারে। খালেদা জিয়া থাকবেন প্রধানমন্ত্রীর আসনে আর তারেক রহমান হবেন নীতি নির্ধারক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে সরকারের মুখ্য শক্তি। তবে দলের তরুণ প্রজন্মের একটি অংশ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দলের ভবিষ্যৎ রাজনীতি আরও আধুনিক ও গতিশীল হতে পারে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী এরই মধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু তারা সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। ক্ষমতার আলোচনায় আছে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে তৈরি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও। দলটি একক কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে বলে আলোচনা চলছে। তাদের মতে দলীয় প্রধান ও সরকার প্রধানকে আলাদা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই সরকার গঠন করতে পারলে কে সরকার প্রধান হবেন এই মুহূর্তে তা বলা ঠিক হবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নটি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং এটি দলগুলোর গণতান্ত্রিক চর্চা, নীতি ও নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতারও পরীক্ষা। সেজন্য সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম জনসমক্ষে প্রকাশিত থাকলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী যাত্রা শুরু করল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি এবার সরাসরি নির্বাচনী নেতৃত্বে থাকছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাই তার নির্বাচনের প্রথম অংশগ্রহণ। প্রশ্ন এখন মা ছেলের এই যুগল নেতৃত্ব কতটা বদলে দেবে আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও শেষমেশ তা বর্জন করে বিএনপি। 18 আর 24-এর নির্বাচনে অংশই নেয়নি দলটি, অর্থাৎ প্রায় 11 বছর পর ভোটের মাঠে বিএনপি। সোমবার 237 আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দলের নির্বাচনী যাত্রা। দলীয় প্রধান খালেদা জিয়ার নামের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে তারেক রহমানের নির্বাচনী নেতৃত্ব। খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে। অন্যদিকে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর আগে বেলা 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে। অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি। এদিকে 300টি সংসদীয় আসনের মধ্যে 63টি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তবে 63টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এদিকে ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি। নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও। যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা। তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে। তবে আগামী নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনী নেতৃত্বে দেখা যাবে তারেক রহমানকে। এখন প্রশ্ন, মা ও ছেলের রাজনৈতিক সমীকরণ কতটা পাল্টাবে বাংলাদেশের ভোট রাজনীতির চিত্র? তসলিমা তিথি, জাগো নিউজ। দর্শক, বিএনপির নির্বাচনী যাত্রা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, এই যে 300 আসনের ভোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে 237টি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি 63টা আসন ফাঁকা রেখে। ফাঁকা কেন রাখা হলো আসন এবং এই ফাঁকা আসনের আসলে কি হবে? মূলত নির্বাচন তো একটা কৌশলের খেলা। তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই হিসেবে তাদেরও এটা একটা কৌশল যে যেহেতু তারা এককভাবে নির্বাচন করছে না এবং এখনো পর্যন্ত কিন্তু তফসিল ঘোষণা হয়নি, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি, এবং এই যে 237 আসনে বিএনপি যে মনোনয়ন দিয়েছে এটা কিন্তু সম্ভাব্য মনোনয়ন, এটা চূড়ান্ত নয়, চূড়ান্ত হবে আরও পরে। তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে যে গ্রুপটাকে আগে দেওয়া দরকার সেই গ্রুপটা দিয়েছে এবং 63টা ফাঁকা রেখেছে। যার কারণটা হচ্ছে এখানে বিএনপি মহাসচিব গতকাল যখন এই মনোনয়ন প্রক্রিয়াটা ডিক্লেয়ার হয় তখনই মূলত উনি এটা ক্লিয়ার করেছেন যে যে 63টা ফাঁকা রাখা হচ্ছে এই ফাঁকা আসনগুলোতে তাদের জোট মিত্র বিভিন্ন দল আছে, সেই দলের নেতাদের জায়গা হতে পারে, এমনকি এই বিএনপি যারা আছে সেখানে তাদেরও জায়গা হতে পারে। ধরেন যে 237 যে আসন, সেই আসনের মধ্যে 63টা ফাঁকা, এখানে দলের লোকও ঢুকবে এবং আপনার মিত্র যে দলগুলো আছে তারাও ঢুকবে। আবার এই যে 237 আসনের মধ্যে এখান থেকেও অনেকে বাদ যেতে পারেন, এটাই চূড়ান্ত তালিকা নয়। আচ্ছা, এই যে দলের মহাসচিব যেমনটি বলেছেন যে এটি প্রাথমিক তালিকা, চূড়ান্ত তালিকা নয়, চূড়ান্ত তালিকা আসলে কি কি পরিবর্তন তাহলে আসতে পারে? এখন এই যে তারা যে 237 আসনের মনোনয়ন দিয়েছেন এবং এটা কিন্তু তারা 2-3 ধাপে যাচাই বাছাই করে তাদের মতো করে বিভিন্ন যাচাই বাছাই করে দিয়েছেন। এখন তারা এটা ডিক্লেয়ার করেছেন, ডিক্লেয়ার পর মাঠ
থেকে ফিডব্যাক নেতাকর্মী বা যারা বিএনপির যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে ফিডব্যাক কেমন আসে সেটার উপর নির্ভর করে তারা পরবর্তী সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন। রুহুল কবির রিজভী এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মতন কিন্তু অনেক হেভি ওয়েট প্রার্থীরা এবার মনোনয়ন পাননি, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই নিয়ে কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। কেন তাদের নাম আসলে নেই এটা আপনার কাছে জানতে চাইবো। এবং আমি আরেকটু যোগ করব যে ভিপি নুরের আসনে কিন্তু প্রার্থী দেয়নি বিএনপি, এবং নতুন কিছু সমীকরণের গুঞ্জনও শোনা যাচ্ছে। এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতে। প্রথমে আপনি যেটা বললেন যে হেভিওয়েট প্রার্থী, বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ হাবিবুর রহমান সহ বেশ প্রায় ৮-১০ জন হেভিওয়েট প্রার্থী মানে বিএনপি নেতা, যাদের এবার মনোনয়ন আমরা ২৩৭ যে আসন সেই আসনে দেখিনি। এটা দলের একটা কৌশল হতে পারে। তবে আমাদের যেটা পর্যবেক্ষণ বা বিভিন্ন মহল থেকে যেটা বলা হচ্ছে, শোনা হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়া মানে মনোনয়ন প্রক্রিয়া শুরু আগে থেকেই বিএনপির অভ্যন্তরে একটা গুঞ্জন ছিল, যারা দলীয় মনোনয়ন পাবে তারা সংগঠনে বড় পদ পাবেন না, দুইটা আলাদা করবে। তো সেই জায়গা থেকে কৌশল হতে পারে, যদিও তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা এখনো প্রাথমিক, তো এখনো তো চূড়ান্ত হয়নি, চূড়ান্ত যখন তালিকা হবে সেক্ষেত্রে হয়তো কিছু নামের আপনি হেরফের দেখতে পাবেন বা আমরা সবাই দেখতে পাবো। একদমই তাই। এবং আমি একটু বলতে চাই যে এবার কিন্তু নির্বাচনে দেখা যাচ্ছে কিছু প্রবীণ প্রার্থীর সাথে নতুন কিছু মুখ আমরা এবার দেখতে পাচ্ছি। বিএনপির আসলে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে কি কি ধরনের পদ্ধতি আসলে বেছে নিচ্ছে? স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলই দলের মতো বিএনপিও চাইবে তার আসনে যেন তার প্রার্থী জয়লাভ করে। তো একজন আসনের প্রার্থীকে জয়লাভ করার জন্য যে যে উপাদান দরকার, তার জনসমর্থন, সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, এই সমস্ত কিছু বিবেচনায় নিয়েই কিন্তু তার মানে চূড়ান্ত তারা যাকে মনোনীত করবেন সেটা করবেন। তো সেই জায়গা থেকে তারা করছেন। এখন তাদের এখনও কৌশলগত জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে তারা যদি এখনও সময় আছে, যদি ফিডব্যাক পায় অনেক মুখ পরিবর্তন হবে। যারা আমরা 237 জন দেখছি সেখানে চেঞ্জ হবে। এবং 237 জনের মধ্যে আপনার অন্তত 150 জন হচ্ছে পুরানো মুখ, যারা নির্বাচনে অভিজ্ঞ এবং এর আগে এমপি মন্ত্রী ছিলেন। অন্তত 80 জন নতুন মুখ। তো এই নতুন মুখের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গা আছে, কারণ যারা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ ছিলেন সেখানে তাদের একটা অভিজ্ঞতা আছে। নতুন যারা নতুন বিএনপির জন্য এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। তো সেই জায়গা থেকে কি হয় সেটাও একটা তাদের পর্যবেক্ষণের বিষয় আছে। সব মিলিয়ে তারা একটা কৌশলগত অবস্থানে আছে এবং এখনো মনোনয়ন চূড়ান্ত বলা যাবে না। আমরা দেখলাম এর আগে জামাত ইসলামীও দিয়েছে, কিন্তু চূড়ান্ত এখনো কেউ দেয়নি। এবার কিন্তু নির্বাচনে সরাসরি নেতৃত্বে থাকবেন তারেক রহমান, এবং নির্বাচনে এবারই তার প্রথম এভাবে অংশগ্রহণ। মা ছেলের এই নেতৃত্ব, এই সমীকরণটা আসলে নির্বাচনে কি পরিবর্তন আনবে বা রাজনীতিতে কি পরিবর্তন আনবে? স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা জিয়া পরিবারের প্রতি তাদের আলাদা একটা আবেগ অনুভূতি কাজ করে। এবং প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন করবেন তার জন্মস্থান বগুড়া থেকে। এবং এই আসনটা কিন্তু এই আসনে এর আগে তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নির্বাচিত হয়েছেন। তো তারেক রহমান যে আসনে আসছেন, এই আসনটা আসলে বিএনপির ঘাঁটি। এটা বলা যায় যে কনফার্ম আসন, এক ধরনের রাজনৈতিক মহলে বলা হয় এটা কনফার্ম আসন। তো সেই জায়গা থেকে উনি নির্বাচনে আসবেন, নির্বাচন করবেন, এটা খুবই স্বাভাবিক। একদমই তাই। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে, এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে। আলোচনা বেশ তুঙ্গে বলা যায়। বিএনপি তাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারটা স্পষ্ট করেছে, বাকি দলগুলো স্পষ্ট করেনি। জানতে চাইবো এতটুকুই যে মানে ধরেন নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রীর নাম প্রকাশ অথবা এই ব্যাপারটা আসলে কতটা জরুরি এবং কি গুরুত্ব বহন করে প্রত্যেকটা দলের ক্ষেত্রে? এটা যদি আমি একটু ভিন্নভাবে বলি, আপনি একটা কম্পিটিশনে যাবেন, আপনার টিম নিয়ে যাবেন, তো টিমের ক্যাপ্টেনের ব্যক্তিত্ব কেমন, ব্যক্তিত্বের উপর তো একটা আকর্ষণ তৈরি হয়। আপনি যখন যাবেন একটা আকর্ষণের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখনও তার চূড়ান্ত করতে পারেনি। বিষয়টা এখনও অমীমাংসিত বলা যায়। কারণ বিএনপি যে স্পষ্ট করছে সেটা আমার কাছে মনে হয়নি। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় যেটা বলছেন, আমরা শুনছি সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তাদের
সরকার প্রধান কে হবেন। তো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন যে যদি তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তিনি প্রধানমন্ত্রী হবেন, নতুবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান হবেন। তো এখানে কিন্তু আপনার নিশ্চয়তা নাই যে তারেক রহমান হবেন না বেগম খালেদা জিয়া হবেন, সুতরাং স্পষ্ট বলতে পারবো না। এবং জামায়াত ইসলামীর কথা যদি বলেন, তারাও এই বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে তাদের ক্ষমতার প্রশ্নে তাদেরও একটা আলোচনা রয়েছে। তো সেই জামায়াত ইসলামীও সারা দেশে 300 আসনে তাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তো তারাও এখনও তাদের প্রধানমন্ত্রী কে হবে, তাদের মুখ কে, এটা তারা এখনও ক্লিয়ার করেননি। এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটে যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও কিন্তু এটা এখন ক্লিয়ার করেনি। আমি জামাত ইসলামের সঙ্গে কথা বলছি, বিএনপির সঙ্গে কথা বলছি এবং এনসিপির সাথে এই ইস্যু নিয়ে কথা বলছি ব্যক্তিগতভাবে, নেতা দ্বারা মুখপাত্র আছেন। এনসিপি থেকে বলছে যে এটা তাদের এখন একটা কৌশলগত জায়গায় আছে, তারা এখনই নাম প্রকাশ করবে না। এবং জামায়াতও এরকমই, তারা বলছে যে যখন যে নির্বাচিত হবে সেটা দেখা যাবে। এবং বিএনপি তো এই অবস্থা। এখানে আসলে সাধারণ মানুষের কাছে, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যদি আপনি জামাত যদি তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা যদি ডিক্লেয়ার করতো এবং বিএনপি যদি আরও স্পষ্ট করতো এবং এনসিপি যদি এটা স্পষ্ট করতে পারতো, তাহলে ভোটাররা কিন্তু, কারণ দল ব্যক্তি দলনেতাকে তার উপর অনেক কিছু একটা প্রভাব থাকে, ভাবমূর্তি থাকে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন আসলে ভোটারদের মনে আছে, থাকে, এবং সেটা যদি ক্লিয়ার করা হয় তাহলে ভোটারদের উৎসাহ আরো বাড়ে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেনের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। গেল 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব দলের প্রতীকে, এমন বিধান রেখে অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। চূড়ান্তভাবে যথাসময়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, 1 বছর আগে প্রার্থীদের তালিকা আঞ্চলিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকাটা সময় মতো কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে। মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভোরে দেশে ফেরেন ডক্টর শফিকুর রহমান। পরে সকাল 6টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে আরো 15 দিন সময় বাড়িয়ে দেয়া হোক। আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্ন উত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির মাধ্যমে দেশে ঝুলন্ত পার্লামেন্ট চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, জামায়াত পিআর এর মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্ট চায়, এতে প্রতিবেশী রাষ্ট্র সুযোগ পাবে, তা হবে না।
মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নয়, জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। তারা গণভোটের কথা বলেছে। আমরা বলেছি যতই গণভোট করেন, যাই করেন, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাস করতে পারবেন না। তারপর আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই, কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন। কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে যে খরচ হবে, এই টাকাটা কোথেকে আসবে? এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে? এটা তো জনগণের পকেটের টাকা যাবে। সেই চিন্তা কিন্তু তারা করছে না। অর্থনীতি 12টা বাজুক, মানুষ না খেয়ে মারা যাক, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদের দাবিটাই মানতে হবে। একটা গোষ্ঠী দেশটাকে ওলট পালট করে লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসনভার চায় বলেও প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। ধর্মের দোহাই দিয়ে তারা দেশটাকে বিভক্ত করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই দেশের মানুষের সমস্যা সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আছে এভাবে উলটপালট করে দিয়ে মার উঠে ফুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলটপালট করে দিয়ে মার উঠে ফুটে খাই। এখন দেশটাকে উলটপালট করে দিয়ে একটা শ্রেণী জুড়ে সে নতুন এই শ্রেণী দেশটাকে লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে টাকার প্রভাব বন্ধের উপর জোর দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন। এই প্রবণতা রোধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি। বৈঠকে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনের কাছে 31 দফা দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। দলটির প্রস্তাবে জামানতের পরিমাণ 50,000 টাকায় নামিয়ে আনা এবং প্রার্থীদের ব্যয় সীমা 25 লাখ টাকার কম করার দাবি জানানো হয়। নির্বাচনের দিন গণভোট হবে এবং ভবিষ্যতে না ভোটের বিধান পুনর্বহাল করা হবে বলেও আশা প্রকাশ করে দলটি। উদ্যোগের মধ্য দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে, একেবারে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা যে জাতীয় নির্বাচনের আশা করছি এবং আশা করছি ওই একই দিনেই আমরা আসলে গণভোটও একই দিনে আমরা করতে পারবো। আমরা আশা করি সে ব্যাপারে নির্বাচন কমিশন, এমনকি সরকারেরও কোনো ধরনের প্রত্যক্ষ পরোক্ষ কোনো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন যাতে নত স্বীকার না করে, এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে কথাটা বলে এসেছি। সত্যি সত্যি আমরা নির্বাচন কমিশনকে যে একেবারে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, সর্বোচ্চ পেশাদারি নিরপেক্ষতা, দক্ষতার মধ্যে আমরা নির্বাচন করি। টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে 2 মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এই সময় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা 25 নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফ সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 নভেম্বর 2025 তারিখ সোমবার দুপুর 2টা হতে বিকাল 5টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 25 জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথ বাহিনী 2 জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে
বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক বাহিনীর রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী মেজর জেনারেল ইফাত তোমের ইরুশালমিকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি বন্দির নির্যাতনের ভিডিও ফাঁস করার কারণে দেশটির পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করেছে। এছাড়াও সাবেক প্রধান সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান সোলোমেশকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, সোমবার রাতে সাবেক মেজর জেনারেল ইফাত তোমের ইরুশালমিকে আটক করা হয়েছে। ওই ভিডিও ফাঁস, পদত্যাগ ও নিখোঁজ হওয়ার পর তাকে ঘিরে দেশ জুড়ে এক রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ভিডিও ফাঁসের এই ঘটনা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর জনসংযোগ আক্রমণ হতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানের পর এবার পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। মঙ্গলবার পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ দিয়ে 17 বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরে। ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। 6 ও 8 নভেম্বর একই ভেন্যুতে সিরিজের অন্য 2 ওয়ানডে হবে। ইকবাল স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2008 সালের 11 এপ্রিল। বাংলাদেশের বিপক্ষে সেই ওয়ানডেতে 7 উইকেটে জিতেছিল পাকিস্তান। এই মাঠে 16টি ওয়ানডে হয়েছে। 1987 বিশ্বকাপের একটি ও 1996 বিশ্বকাপের 3টি ম্যাচ হয়েছিল এই মাঠে। আর পাকিস্তান এখানে 12টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে 9টি জিতেছে ও 3টি হেরেছে। দক্ষিণ আফ্রিকার কাছেও মাঠটি নতুন নয়। এখানে তারা 5টি ওয়ানডে খেলেছে, 2টিতে জিতেছে, 3টিতে হেরেছে। ওয়ানডেতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা 87 বার মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তানের জয় 34টিতে এবং প্রোটিয়ারা জিতেছে 52টিতে। আর পাকিস্তানের মাটিতে 2 দল 16টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে 8টি করে জয় পেয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলোচনার কেন্দ্রে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপি ছাড়া কেউ প্রকাশ করেনি নাম, বাকি দলগুলোকে নাম প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের। বিএনপি নির্বাচনী যাত্রা শুরু, ভোটের মাঠে মা ছেলের নতুন সমীকরণ, নেই হেভিওয়েট প্রার্থীদের নাম। যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামায়াত আমিরের। জামায়াত ঝুলন্ত পার্মানেন্ট চায়, মন্তব্য আব্দুস সালামের। ইসরায়েলি কারাগারে বন্দী নির্যাতনের ভিডিও ফাঁস, দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি, সামরিক আইনজীবী গ্রেফতার। এবং 17 বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।